নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। দিলীপ ঘোষ মানে এখন যিনি মুকুটহীন রাজা। আসলে মুকুটহীন কেন বলছি জানেন তো? তার এখন কোনো সাংগঠনিক পদই নেই। না তিনি সভাপতি, না তিনি কোনো দায়িত্বে আছেন রাজ্যের দায়িত্বে, না তিনি কেন্দ্রের দায়িত্বে আছেন, না তিনি এখন কোনো সাংসদ, না তিনি এখন কোনো বিধায়ক। মানে তার বিধায়ক পদটাও নেই, প্রাক্তন বিধায়ক, সেখান থেকে তিনি সাংসদ হয়েছিলেন, এখন তিনি প্রাক্তন সাংসদ, অর্থাৎ তার সাংসদ পদটাও নেই। না তিনি রাজ্য সভাপতি, না তিনি কেন্দ্রীয় কোনো দায়িত্বে আছেন, অর্থাৎ কোনো দায়িত্বহীন। তাই দায়িত্বহীন জায়গায় আমি দাঁড়িয়ে বললাম মুকুটহীন রাজা। মুকুটহীন রাজা দিলীপ ঘোষ এখনো মানুষের মনের মধ্যে কিন্তু জায়গা করে রেখে দিয়েছে। বহু পুরনো কার্যকর্তা যারা আর কি দিলীপ ঘোষের সময় যাদের উত্থান হয়েছিল, তারা প্রত্যেকেই দিলীপ ঘোষকে মেনে চলেন। কার্যত সেখানেই আজকে কিন্তু গেছেন, পৌঁছেছেন তিনি। দিলীপ ঘোষ পৌঁছে গেছেন আজকে ভাটপাড়ায়। তিনি এই পোস্টটা করেছেন সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে। তিনি করেছেন বা তার কোনো অনুগামী, মানে দিলীপ ঘোষের নামেই এই পেজটা আছে এবং সেখান থেকে পোস্ট হয়েছে 3 ঘন্টা আগে, যে তিনি ভাটপাড়ায় গেছেন এবং সেখানে ব্যারাকপুর যেহেতু জিততে পারেনি, সেখানকার কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য এবং তাদের সঙ্গে বসে কথা বলেছেন, সংগঠন নিয়ে কথা বলেছেন এবং এছাড়া অন্যান্য কথা বলেছেন, মন খুলে কথা বলেছেন, খুব উৎফুল্ল হয়েছেন এবং কর্মীদের উৎসাহ দেখে তার ভালো লেগেছে। সব কিছু শোনার পরে মনে হচ্ছে ময়দানে যেন আবারও দিলীপ ঘোষ নেমে পড়েছেন। তবে এই নেমে পড়ার পেছনে কি কারণ আছে আমি জানি না, কিন্তু অনেকেই কিন্তু এটাকে নিয়ে আবার তার ওই কমেন্ট বক্সে দেখছিলাম ব্যঙ্গাত্মক কথা বলছেন, মানে কিছু কটূক্তি হচ্ছে আর কি। হবেই, কারণ একটা পন্থী একজন আরেক পন্থী, এই জায়গাটা কিন্তু রাজ্য বিজেপিতে এখন যেন কার্যত হয়ে চলেছে। আসলে পুরনো কার্যকর্তা নতুন কার্যকর্তার এই যে সম্মিলিত একটা প্রয়াস হওয়া দরকার ছিল, এটা কিন্তু অ্যাকচুয়ালি হয়নি। তাই আজকে এই অবস্থা হয়ে আছে বিজেপির। তাই বিজেপিতে দিলীপ ঘোষ চেষ্টা করছেন আবারও পুরনো কার্যকর্তাদের সামনে নিয়ে আসা, কাছে নিয়ে আসা, যারা যারা তার সময় ছিল। আমি পুরনো বলতে কিন্তু তারও আগে যারা ছিল তাদের কথা বলছি না, কারণ দিলীপ ঘোষ থাকাকালীন অনেক পুরনো কার্যকর্তাকেও কিন্তু সরানো হয়ে গেছিল। তাদের সঙ্গে যোগাযোগ ছিল না, তারা ধীরে ধীরে পিছিয়ে গেছে। এরকম বহু মানুষ আছে। এই লিস্টটা যদি আমি বলি তাহলে দীর্ঘ বড় লিস্ট আছে। সেই লিস্টে বহু লোক আছে যারা 90, 92, 92, 98 এই সময় থেকে পার্টি করছে, বা যারা ধরুন 2001, 2002, 2014 এই সময় যারা পার্টি করছে, তারা অনেকেই কিন্তু হারিয়ে গেছে, কার্যত ধীরে 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 সরে গেছে। কিন্তু দিলীপ ঘোষ তার জায়গাটা ঠিক রেখেছেন। দিলীপ ঘোষ এখনো গেছেন, দিলীপ ঘোষের সেই ক্রেজ আছে। জানি না এবারে হয়তো রাজ্যের কোনো সংগঠন বা কারুর মনের মধ্যে খটকাবে কিনা, কারণ এইভাবে যাওয়াটাকে অনেকে আবার মেনে নেবে না। অনেকেই বলছেন যে দিলীপ ঘোষ এসছেন আমরা জানতেই পারিনি। দেখুন একটা কথা বলি, দিলীপ ঘোষ কিন্তু একজন সংগঠক, দক্ষ সংগঠক। দক্ষ সংগঠক বলেই তিনি কিন্তু তার যে পূর্ববর্তী অর্থাৎ রাজনীতির আগের যে জীবন, সেই জীবন মানে সংঘের প্রচারক হিসেবে যেগুলো করেছেন বা হিন্দু জাগরণ মঞ্চের তিনি যে কাজগুলো করেছেন, সেই কাজের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে তিনি একজন ভালো সংগঠক। তিনি কিন্তু এবিভিপি থেকে উঠে আসেননি, তিনি কিন্তু সংঘের প্রচারক থেকে উঠে এসেছেন। আর মানুষের সঙ্গে তিনি মিশতে পারেন, মানুষের মাঝে তিনি যেতে পারেন, মানুষকে নিয়ে তিনি কাজ করতে পারেন। তার নেতৃত্বে বিজেপি কতটা উন্নতি করেছে বা অবনতি করেছে এটা নিয়ে যদি প্রশ্ন তোলা হয়, তাহলে কিন্তু বলতেই হয় যে বিজেপি কিন্তু দিলীপ ঘোষের আমলে অনেকখানি উন্নতি করেছিল। দেখুন, কেউ কেউ ভেতরে ঢুকেছিল, মানে ট্রোজান হর্স যারা ঢুকে বিজেপিকে ক্ষতি করেছে, যেমন মুকুল রায়ের মতো মানুষ যারা চলে গেছে, হয়তো কোনো কারণে দুঃখ পেয়ে চলে গেছে বা সাবোতাজ করে চলে গেছে, এটা বলতে পারবো না। তবে জয়প্রকাশ মজুমদারের মতো কিছু লোকও ছিল যারা এসছে গেছে। মানে জয়প্রকাশ মজুমদার মানে আপনারা নিশ্চয়ই মনে আছে আপনাদের, সেই কচু বনে লাথি খেয়ে পড়া, মানে উড়ন্ত লুঙ্গির ছুটন্ত লাথি খেয়ে কচু বন বা ভ্যারেন্ডা বনে যিনি চলে গেছিলেন। তারপর 2021-এর নির্বাচনে বিজেপির পরাজয়ের পরেই হঠাৎ করেই তার ভোল বদল করে তিনি চলে গেলেন তৃণমূলে। যদিও এই প্রসঙ্গে অনেকেই বলেন যে তার ছেলে নাকি আইপ্যাকে আছে, এই অভিযোগ সম্বন্ধে আমি জানি না, তাই আমি বলতে পারবো না। তার ছেলে আইপ্যাকে ছিল, তিনি বিজেপিতে আছেন, অনেক নাকি খবর এদিক ওদিক করে গেছে, এই সমস্ত অভিযোগ তার নামে তার চলে যাওয়ার পরে কিন্তু উঠেছে। কতটা সত্যি কতটা মিথ্যের মধ্যে যাচ্ছে না, কারণ এই দায়িত্বটা আমার নয়। যারা বলছেন তাদের মতো করে বলছেন। তবে বিজেপির হয়ে গলা ফাটানো জয়প্রকাশ মজুমদার কংগ্রেসের হয়ে বা তৃণমূল কংগ্রেসের হয়ে কিন্তু বিজেপির বিরুদ্ধে গলা ফাটাচ্ছেন, মানে তিনি তার কাজ করে চলেছেন। যাই হোক, যেটা বলছিল, বিজেপিতে আসা বিজেপি থেকে চলে যাওয়া অনেক নেতা, এরা কিন্তু কার্যত দিলীপ ঘোষকে কার্যত কিছুটা হলেও ব্যতিব্যস্ত করে তুলেছিল এবং 2021-এর নির্বাচন পরবর্তী হিংসায় দিলীপ ঘোষও সেভাবে কিন্তু সামনে আসতে পারেননি। তিনি গেছেন বিভিন্ন জায়গায়, তবে অনেক জায়গা বাদ চলে গেছে। একজন সভাপতির যে দায়িত্ব হওয়া উচিত ছিল সেটা কতটা তিনি করেছেন সেটা নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠে, কিন্তু তবুও দিলীপ ঘোষ দিলীপ ঘোষই। আজও তিনি গেলে কর্মীদের মনের মধ্যে একটা চাঙ্গা ব্যাপারটা এসে যায়, কারণ আমরা অর্থাৎ যারা
মাঠে ঘাটে রাজনীতি দেখা বা দেখে বা করে অভ্যস্ত আমরা সেরকম লিডারকে খুঁজি যে আমার বাড়ির পাশে আমার পাশে আসবে, আমাকে চার্জ করবে। দিলীপ ঘোষের মেটো বক্তব্য, মাঠে গিয়ে কর্মীদের উদ্বুদ্ধ করা এবং লড়াই করার মানসিকতা জন্মিয়ে দেওয়ার যে প্রবণতা ছিল, সেই প্রবণতা কিন্তু কাজে লেগেছে বিজেপিতে 2021-এ এই যে বিরাট ঢেউ উঠেছিল সেই ঢেউয়ের জন্য। দেখুন, আজকে অনেকেই বলবেন হয়তো বিজেপিতে অনেক নেতা আছে, অনেক কিছু এসে গেছে, অনেক কিছু হবে, কিন্তু মনে রাখবেন 2021-এর ওই পটভূমি যদি তৈরি না হতো, তৃণমূল ভেঙে কেউ বিজেপিতেও আসতো না। আসতো কি? আসতো না। এই সত্যিটা কিন্তু মানতে হবে। কাজে এই সত্যিটা মানলে আপনি এই বেতাজ বাদশাহ, মানে যার মাথায় এখন তাজ নেই, সে বেতাজ বাদশাহ বা মুকুটহীন রাজা দিলীপ ঘোষকে আপনাকে মানতেই হবে। দিলীপ ঘোষ কার্যত দায়িত্ব পাবেন কি পাবেন না এর মধ্যে আমি যাচ্ছি না, তিনি আবারও পুনরায় রাজ্য সভাপতি হবেন কিনা আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, দিলীপ ঘোষকে নিয়ে যেন কেন্দ্রীয় কমিটি তারা যেন ছেলে খেলা আর না করেন, কারণ এই মানুষটা যথেষ্ট অবদান আছে, যথেষ্ট অবদান আছে এই মানুষটার এই বিজেপিতে আজকে যে পরিস্থিতি হচ্ছে তার মধ্যে। তবে আমি আবারও বলছি, পুরনো যে সমস্ত কার্যকর্তা আছে যারা দিলীপ ঘোষের সময়েও ডিপ্রাইভড হয়েছিল, অর্থাৎ তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন কারণে, আর এর পেছনে কারণ বা কাটিনাড়া সংগঠন সাধারণ সম্পাদক ছিল, তার ফলে অনেকগুলো গন্ডগোল হয়েছিল। সুব্রত চ্যাটার্জি যতদিন ছিলেন ততদিন পর্যন্ত কিন্তু বিজেপিতে পুরনো কার্যকর্তাদের তবু ডাকা হতো, তাদের কথা শোনা হতো, কিন্তু এখন শোনাই হয় না। এতটাই ঔদ্ধত্য হয়ে গেছে যেখানে শোনাই হয় না। বিজেপিতে দিলীপ ঘোষকে শেষ করার প্রচেষ্টা নাকি দীর্ঘদিন ধরে চলছিল, এটা আমি বলছি না, এটা বিজেপির একটা পক্ষেরই অভিযোগ, যেখানে দাঁড়িয়ে বিজেপিকে এরকমভাবেই বলা হয় যে দিলীপ ঘোষকে ধীরে ধীরে শেষ করা হয়েছে, মানে পলিটিক্যাল যে সমস্ত কেরিয়ারটা আছে সেটাকে শেষ করা হয়েছে। দেখুন, আপনাকে একটা কথা বলি, দিলীপ ঘোষের পলিটিক্যাল কেরিয়ার খতম করার মতো জায়গায় কেউ নেই, এটা হচ্ছে সবচেয়ে সত্যি কথা। কারণ দিলীপ ঘোষ, দিলীপ ঘোষ, আমি কিন্তু বারবার বলি আপনার, দিলীপ ঘোষ কিন্তু যদি চান নিজে করতেই পারেন সব কিছু, অর্থাৎ সবটা তিনি আবারও সংগঠন, যেহেতু তিনি ঘর থেকে সংগঠন তৈরি করতে জানেন, মানে ঘর থেকে মানে ঘরে বসে নয়, বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে তুলে আনতে পারবেন। কাজে তিনি চাইলে অনেক কিছু পারবেন। এই বাংলার বুকে দিলীপ ঘোষের অবদান অন্তত বিজেপি যারা করেন তারা কেউ ভুলবে না। সেই দিলীপ ঘোষ আজকে কিন্তু ভাটপাড়ায় গেছেন এবং সেখানে গিয়ে বসেছেন, সেখানকার কার্যকর্তাদের নিয়ে বসেছেন। তবে আমার মনে হয় দিলীপ ঘোষের উচিত, আমি কমেন্ট বক্সে দেখছিলাম সেখানে অনেকেই বলেছেন যে আপনি আমাদের এলাকায় আসুন, ডায়মন্ড হারবারে আপনি যান দিলীপ ঘোষ, অর্থাৎ দিলীপ দা, আপনি যদি আমার প্রতিবেদনটা দেখেন, আপনার গুরুত্ব অসীম, আপনি যান, বিভিন্ন জায়গায় যান, দৌড়ান, যে সমস্ত জায়গায় কার্যকর্তারা মার্কে আছে তাদের পাশে আপনি যান, কারণ এই মুহূর্তে তারা একটা মলম খুঁজছে, আর সেই মলমটা আপনি হয়ে যান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো যাচ্ছেনই, তার লড়াইটা কোর্টেও চলছে, রাস্তাঘাটেও চলছে, মানুষের পাশেও তিনি যাচ্ছে। পাশাপাশি যদি আপনিও যান তাহলে কিন্তু বিজেপির কর্মীরা আবার চার্জড হয়ে যাবে। দেখুন, শুভেন্দু অধিকারীকে ছোট করে দিলীপ ঘোষকে বড় করা হবে, বা দিলীপ ঘোষকে ছোট করে শুভেন্দু অধিকারীকে বড় করা হবে, এই প্রচেষ্টা কিন্তু মিডিয়ারা করে, তার মধ্যে আমি কিন্তু কোনোদিন ঢুকি না। কারণ আমি জানি প্রত্যেকটা মানুষের অবদান আছে, প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা প্রাণীর অবদান থাকে। তাই সংগঠন করতে গেলে প্রত্যেকের অবদান রাখতেই হবে, কেউ বড় করে করবে, কেউ ছোট করে করবে। কাজে কাউকেই এ বড় ও ছোট এই করে ভাগাভাগি করা ঠিক নয়। কারণ আমরা চাই এই রাজ্যে তৃণমূলের অপশাসন থেকে মুক্তি, আর অপশাসন থেকে মুক্তি পেতে গেলে বিজেপি ছাড়া কিন্তু এই মুহূর্তে কোনো রাস্তা নেই। আপনারা দেখে নিয়েছেন সিপিএম এর কোনো ক্ষমতা নেই, কংগ্রেস নেই, কংগ্রেস একটা জিতেছে, কিন্তু কংগ্রেসের যিনি মাথা ছিলেন অধীর রঞ্জন চৌধুরী তিনি হেরে গেছেন, অর্থাৎ তাকেও ফিনিশ করে দেওয়া হয়েছে, মানে তার রাজনীতিক কেরিয়ার শেষ। তাই সিপিএম শেষ, কংগ্রেস শেষ, বেঁচে থাকে শুধুমাত্র বিজেপি। আর ভোট ভাগ করে বিজেপিকে কার্যত ক্ষতি করতে গিয়ে লাভ করতে পারেননি, পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি করে দিয়েছে এই সিপিএম। তাই আপনাদের ভাবতে হবে আর সামনে রাস্তা কোথায়। 2026 এইটুকু সময়, আজকে 24-এর একদম জুনের শেষের দিকে যাচ্ছে, আজকে আমাদের 22 তারিখ, এবার 22 তারিখ থেকে ধরুন জুন মাস শেষ হয়ে যাবে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ 24 শেষ, 25 আর 26, মানে 1 বছরের সামথিং পাবো আমরা হাতে। তার মধ্যে সংগঠনকে যদি সাজানো না হয়, এই যে দলাদলি ফলাফলি থাকে, তাহলেই গড়বড়। আর আমাদের ডিটারমাইন্ড হতে হবে যে আমরা এই সরকারকে ফেলতে চাই কি চাই না, ঠিক কিনা। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। আমার মনে হয় বেতাজ বাদশাহ বা মুকুটহীন রাজা দিলীপ ঘোষ আবারও ময়দানে নেমে পড়েছেন, আর এটা ভালো লক্ষণ, শুভ লক্ষণ বিজেপির জন্য, সাধারণ মানুষের জন্য, পশ্চিমবঙ্গবাসীর জন্য আমার মনে হয়েছে। তাই আমি আপনাদের সামনে পরিষ্কার করে বললাম। এবার আপনার যদি মনে হয় আমি ঠিক বলেছি তাহলে কমেন্টস করে জানাবেন, যদি মনে হয় ভুল সেটাও জানাবেন, আর আমি যে কথাগুলো বললাম তার মধ্যে কোথাও যদি ভুল হয়ে থাকে সেটাও জানাবেন। আর প্রতিবেদনটা যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ার করবেন, লাইকযোগ্য মনে হয় লাইক করবেন, যদি মনে হয় লাইক করার জায়গা নেই ডিসলাইক করবেন, তাতেও আমি খুশি। যেটা আপনার মনে হয় আপনি সেটাই করুন, কিন্তু করুন।
আমি চাই বাংলার বুকে এই বাংলা কথা বোঝা প্রত্যেকটা মানুষ যেন সক্রিয় অংশগ্রহণ করেন রাজনীতির মধ্যে। রাজনীতি অংশগ্রহণ মানে রাজনীতির একদম রাস্তায় নেমে রাজনীতি আপনাকে করতে হবে না, কিন্তু রাজনৈতিক পর্যালোচনা বা রাজনীতি নিয়ে যেখানে বক্তব্য হয়, সে মিডিয়া হোক, বড় মিডিয়া বা সোশ্যাল মিডিয়া হোক, আমার মতো ছোট চ্যানেল হোক বা বিরাট বড় চ্যানেল, সব জায়গায় নিজেদের মতামত দিন, নিজেদের সমস্ত কিছুটাকে বোঝানোর চেষ্টা করুন, যাতে আপনিও সক্রিয় অংশগ্রহণ করুন, যাতে একটা মতামত তৈরি হয়ে যায় যে বাংলা একটা ন্যারেটিভ যেন সেট হয়ে যায়। সেই ন্যারেটিভ যেন বলে যে এই যে যারাই অপশাসন করবে, সিপিএম করেছে আমরা সরিয়েছি, তৃণমূল করছে আমরা সরাবো, বিজেপি করলে বিজেপিকেও সরিয়ে দেবো, এই ন্যারেটিভ যেন তৈরি হয়, যেটা অন্যান্য রাজ্যে আছে। শুনুন, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা টুডে। যদি মনে হয় এই চ্যানেলে এরকম কথাবার্তা আপনার ভালো লাগছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপরেই যাবেন। চলুন আসি, খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।